হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর আকৃতির ধারণা। এটা আমি প্রথম অধ্যায় 9-এর তোমার নবম শ্রেণীর যে তোমার ক্লাস 9-এর আমি গ্রহরূপে পৃথিবীর সম্পর্কে আলোচনা বলবো। পৃথিবীর আকৃতির ধারণা, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচারটা এবারে শুরু করছি। দেখো প্রথম অধ্যায় থেকে পৃথিবীর আকৃতি কী রকম এই নিয়ে বহু প্রাচীনকাল থেকেই মানুষ বিরাট কৌতূহল ছিল। প্রাচীনকালের মানুষ বিশ্বাস করত যে পৃথিবীর আকৃতি চ্যাপ্টা রুটির মতন, আর পৃথিবীর উপরে আকাশের একটা উপর করা বিশাল। আরও ধারণা ছিল পৃথিবীর আকৃতি সমতল, কেউ বলতো পৃথিবীর আকৃতি চ্যাপ্টা, কারো ধারণা পৃথিবীর আকৃতি একটা দ্বীপের মতো, কেউ আবার ভাবতো পৃথিবী সমতল টেবিলের মতো বা বিরাট দ্বীপের মতো। তারা আরও ভারতের পৃথিবীর সীমানা অতিক্রম করতে জলযান তলিয়ে যাবে সীমানা পারের অতল জলে। একসময় চীনের অধিবাসীরা মনে করত যে চীনই হলো সমগ্র পৃথিবী, এর বাইরে আর কোনো ভূখণ্ড নেই। চীনা ভূপ্রকৃতি বা ভূখণ্ডের বাইরে আছে ড্রাগন ও অতিক্রায় মৎস্য সংকুল উত্তাল সমুদ্র, আর এই সমুদ্রের মাঝে চীন দেশের আধফোটা তোমার পদ্ম ফুলের মতন অবস্থান করত। ফিনল্যান্ডের অধিবাসীরা কি করেছিল? ফিলিয়ান নাবিকেরা প্রথম ধারণা দেন যে পৃথিবীর আকৃতি হলো জল ভর্তি থালার বসানো অর্ধেক আপেলের মতন। তাহলে বুঝতেই পারলে ফিলিপাইনের অধিবাসীরা প্রথম তোমার নাবিকেরা ধারণা দিয়েছিল কি পৃথিবীর আকৃতি হলো জল ভর্তি থালার বাসনের অর্ধেক আপেলের মতো। ফিলিনিসরা সমুদ্র পাড়ি দেয় যখন জাহাজ নিয়ে উপকূল দিকে আসতো, তখন তাদের দেশের পাহাড়ের সর্বোচ্চ চূড়াটি দেখতে পেত। পরে দেখতে পেত তাদের ঘরবাড়ি অন্য সব কিছু। এরপরে দেখা যাক যে অতীতকালে থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর আকৃতি সম্পর্কে প্রধান সমূহ কী ছিল। পৃথিবীর আকৃতি কেমন এই নিয়ে বহুদিন থেকেই বিজ্ঞানীরা নানান জল্পনা কল্পনা করে আসছিলেন। কেউ বলতেন পৃথিবীর সমতল, কেউ বলতেন পৃথিবীর গোল। পৃথিবীর এইসব নানান আকৃতির সপক্ষে তারা নানান যুক্তি দিলেও যেসব পরীক্ষা করতে মেনে নেবার উপায় ছিল না, কারণ পৃথিবীতে বসে পৃথিবীর আকৃতি সম্পর্কে ঠিক ধারণা করা অসুবিধাজনক। তাই বহুদিন পর্যন্ত পৃথিবীর আকৃতি সম্পর্কে অপ্রত্যাশিত প্রমাণ উপর নির্ভর করতে হয়। যীশু খ্রিস্টের জন্মের 600 বছরের আগে গ্রিস পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করেন পৃথিবী মোটেই চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোলকের মতন গোল। তাহলে বুঝতেই পারলে পিথাগোরাস তোমার 600 বছর আগে তিনি এই ধারণাটা দিয়েছিল পৃথিবীর আকৃতি কখনোই তোমার চ্যাপ্টা নয়, পৃথিবীর আকৃতি গোল। যীশু খ্রিস্টের জন্মে 200 বছর আগে গ্রিক দার্শনিক হেরোডোটাস বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস প্রমুখ পণ্ডিতেরা এই একই প্রসঙ্গে ধারণা দিয়েছিলেন, তবে বেশিরভাগ গোল এই তথ্য বিশ্বাসে ছিল না। পরবর্তীকালে গ্রিক সম্রাট আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল আক্ষরিক অথবা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পড়া পৃথিবীর ছায়া প্রান্তভাগ দেখে স্থির সিদ্ধান্ত নেন যে পৃথিবীর আকৃতি প্রকৃত গোলের মতনই। এরপরে আসা যাক কি পৃথিবীর গোলাকৃত অপ্রত্যক্ষ প্রমাণ। দেখো কি বলছে, পৃথিবীর গোলাকার ছায়াতত্ত্ব। গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয়। সমুদ্র চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কোনো গোলাকার বস্তু ছায়ায় একমাত্র গোলাকার হয়, অর্থাৎ পৃথিবীর আকৃতি গোল। বুঝতে পেরেছ? তাহলে কি ধারণা হিসেবে পেয়েছিল যে পৃথিবীর আকৃতি গোল, কারণ এখানে বলেছে যে গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় সূর্যের উপরে পৃথিবীর গোল ছায়াটা পড়েছিল। কোনো গোলাকার বস্তু ছায়ায় একমাত্র গোলাকার হয়, অর্থাৎ পৃথিবীর আকৃতি যখন গোল হয়। তাহলে বুঝতেই পারলে যে কি বলতে চেয়েছে এখানে।
এরপরে যেটা পড়বো সেটা হলো পৃথিবীর গোলাকার বলতে পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় এবং সূর্য হয় না। পৃথিবীর আকৃতি চ্যাপ্টা সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় এবং সূর্য অস্ত যেত। তাহলে কিন্তু পৃথিবীর গোলাকার বলে অবস্থান অনুসারে নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন জায়গায় সূর্যগ্রহণ এবং সূর্য অস্ত সূর্যোদয় এবং সূর্য অস্ত যাওয়া কিন্তু এক হয় না। সব গ্রহই গোলাকার তথ্য। দেখো কি বলছে, দূরবীনের সাহায্য দেখা যায় যে সব গ্রহই গোলাকার। ভারতের আমরা পৃথিবীরও একটি গ্রহ, অতএব পৃথিবীর পক্ষে গোলাকার হওয়া স্বাভাবিক। গোলাকার সমুদ্রপৃষ্ঠ। কোনো জাহাজ যখন সমুদ্রের দিকে যাত্রা শুরু করে তখন তীর থেকে দেখতে প্রথমে যেন গোল জাহাজটা, তারপর শুধু জাহাজের পাল এবং শেষে তার মাতুল্যের মাথাটুকু দেখতে যায়, দেখা যায়। মনে হয় যেন জাহাজটা বাঁকানো ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। তাহলে পৃথিবীর গোলাকার বলেই এরকম সম্ভব হয়। তাহলে বুঝতে পারছো এখানে যে ছবিটা দিয়েছে সেটা দিয়ে তোমাদেরকে বোঝানো গেছে যে সূর্যটা দেখো রশ্মিটা কিভাবে পড়ছে। একদিকটা যখন সূর্যের আলোটা পড়ছে না তখন হচ্ছে অন্ধকার, এবং যখন সূর্যের আলোটা পড়ছে তখন হচ্ছে আলোকিত। আর এই রকম যেখানে আমি বললাম গোলাকার সমুদ্রপৃষ্ঠ, তাহলে এখানে এরকমই দেখাচ্ছে। দেখো আমরা এরকমই দেখতে পাচ্ছি। এরপরে কি হবে দেখো, দিগন্ত রেখা। সমুদ্র কিংবা বিশাল প্রান্তের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় যে জলরাশি এবং ভূমি এবং তোমার আকাশে যেন একটা বৃত্তরেখা মিশে গিয়েছে। এই রেখাকে দিগন্ত রেখা বলে। তাহলে দিগন্ত রেখা একটা শর্ট কোশ্চেন এলো। যত উপর থেকে দেখা যায় দিগন্ত রেখা পরিধিও তত বেড়ে যায়। ছবিতে স্তম্ভ থেকে দেখতে দিগন্ত রেখা যে পরিস্থিতি দেখা যাবে বিমান থেকে দেখলে তাও অনেকটাই বেড়ে যাবে। পৃথিবীর আকৃতি গোলাকৃতির জন্যই এরকমটা ঘটে। দেখো দিগন্ত রেখাটা দেখিয়ে দিয়েছে এখানে, কিরকম করে আমরা বুঝতে পারছি। উঁচু থেকে দেখলে যা হবে এবং প্লেনের উপর থেকে দেখলেও তাই হবে। এরপরে কি বলেছে, যে কোনো নির্দিষ্ট স্থান থেকে ভূ প্রদক্ষিণ করে সেই স্থানে ফিরে আসা। কুক, ম্যাজেলার, ডেক প্রমুখ ভূ পর্যটকগণ কোনো নির্দিষ্ট স্থান থেকে দিক পরিবর্তন করে জাহাজ চালিয়ে ভূ প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে প্রমাণ করেছেন পৃথিবীর আকৃতি সমতল নয় বরং গোল। তাহলে পৃথিবীর গোলাকৃত এই কথাটা কে প্রথম হচ্ছে, কুক, ম্যাজেলার এবং ড্রেক এই কথাটা বলেছিল। এরপরে আসা যাক পৃথিবীর গোলাকৃতির প্রত্যক্ষ প্রমাণ এবং মহাকাশ থেকে দেখে পৃথিবীর গোলাকারের আকৃতি। পৃথিবীর বাইরে গিয়ে যদি মহাকাশ থেকে তাকে দেখা বা ছবি তোলা সম্ভব হতো তবে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ সব বৃত্তের অবস্থান হতো। মহাকাশের সফল অভিযানের ফলে আমরা এটি দেখতে পাই এবং বিশেষভাবে লাভবান হয়েছি। তখন পর্যবেক্ষণ এবং যুক্তি মাধ্যমে পরোক্ষ প্রমাণের দরকার পড়ে না। মহাকাশচারীরা শূন্য থেকে জ্বলন্ত নীল গোলের মতন পৃথিবীকে দেখতে লাগে। এরোপ্লেন, কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী ইউরি গ্যাগারিন। তাহলে মহাকাশচারী প্রথম, এখানে একটা কোশ্চেন এলো, আগে দিগন্ত রেখা এলো, তারপরে এখানে একটা শর্ট কোশ্চেন এলো যে পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন। 1961 সালে 12 এপ্রিল মহাকাশে স্পুটনিকে চড়ে কি করেছিল না পৃথিবীতে প্রদক্ষিণ সময় দেখেছিল যে পৃথিবীটা দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মতন। এছাড়া তার তোলা এই ছবিটি দেখো পৃথিবী থেকে চাঁদ থেকে তুলেছিলেন। এই ছবিটি পুরো গোলাবৃত এবং মণ্ডাকার ছিল। এরপর 1969 সালে 21 জুলাই মানুষ সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠ নামতে সক্ষম হয়। চন্দ্রপৃষ্ঠ থেকে ওই দিন পৃথিবীর 2 মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং ইউরি অ্যালদ্রিন 3,84,000
400 কিলোমিটার দূর থেকে ঘোর কালো মহাকাশের ভূপৃষ্ঠে পৃথিবীতে দেখতে পেয়েছিল এবং সাদা নীল রঙের একটা মণ্ডের মতন। তবে পৃথিবী থেকে দেখা চাঁদের আকৃতির চেয়ে অনেক বড়। আসলে চাঁদ পৃথিবীর চেয়ে প্রায় 50 গুণ বড় বলে পৃথিবীর থেকে চাঁদকে যত ছোট দেখায়, সমুদ্র দূরে চাঁদ থেকে পৃথিবীকে স্বাভাবিকভাবে অনেক বড় দেখায়। এরপর বিশ্বের প্রথম মহিলাকারী কে ছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তিনি হলেন প্রথম মহাকাশচারী। প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? রাকেশ শর্মা। মহাকাশ থেকে পৃথিবীর একই রকম গোলাকৃত দেখতে পেয়েছিলেন তারাও। এরপর দেখো কি বলেছে, যেসব মহাকাশচারী পৃথিবীর বহুদূর থেকে পৃথিবীর ছবি এত সুন্দরভাবে তুলতে সক্ষম হয়েছিলেন, সে বর্তমানে পৃথিবীর গোলাকার এবং আকৃতির সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। এরপরে কি বলেছে, কিছু জানা বা অজানা তথ্য। দেখো কি বলেছে, মহাকাশ থেকে পৃথিবীকে সাদা এবং নীল রঙের দেখায় কেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন দেখায়? কারণ গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর। এই বায়ুমণ্ডলের চাদরে মেঘের সূর্যের আলো পড়ে চকচক করে। এরপরে কি হয়, পৃথিবীর বাইরে থেকে বরফ ঢাকা পার্বত্য অঞ্চলগুলি এবং সুমেরু প্রদেশ দুটি সূর্যের আলো পড়ে চকচকে সাদা দেখায়। পৃথিবীর বনভূমি অঞ্চলগুলি নীলাভ সবুজ রঙের এবং পৃথিবীর যে কৃষিক্ষেত্র এবং তৃণভূমিগুলি ফিকে হলুদ রঙের এবং মরুভূমিগুলি অঞ্চলগুলি হলুদ রঙের দেখায়, রক্তাভ হলুদ রঙের দেখায়। যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশ 4 ভাগের 3 ভাগ জল এবং সমুদ্রের জলে ঢাকা, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে তারা বেশিরভাগ অংশই নীল রঙের দেখায়। এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আবার এটা একটা কি কোশ্চেন এসে দেখো, এবার কি বলেছে, আমরা কেন বুঝতে পারি না যে পৃথিবী গোল? 4টে বৃত্তচাপ আঁকো। একটি বৃত্তচাপের ব্যাসকে সব থেকে ছোট আর 4টি বৃত্তচাপের সব থেকে বড়, সবটাই বৃত্তচাপের চিহ্ন করা অংশটি দেখো। বৃত্তচাপ যত বেশি দৈর্ঘ্য ব্যাস নিয়ে আঁকা হয়, তার বাঁকা ভাব এবং বক্রতা তত কম হয়। বুঝতে পেরেছ? তবে এই ক্ষেত্রে কি বলা যাবে, এই ছবিটা দেখে তোমরা রিলেট করতে পারছো। এবং বিশাল পৃথিবীর গড় ব্যাস হচ্ছে 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধ একটা বৃত্তের উপর চাপিয়ে এর খুব সামান্য অংশই আমাদের চোখে পড়ে। আমাদের চোখে তাই এই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা বলে মনে হয় বা সমতল বলে মনে হয়। এরপরে কি বলেছে দেখো, অভিজ্ঞত গোলক রূপ পৃথিবী। যে গোলকের উত্তর দক্ষিণ দিকে সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিকে সামান্য ফোলা, তাকে বলা হচ্ছে অভিগত গোলক বা উপগোলক বলা হয়। তাহলে আজকে আমরা এই অবধি পড়লাম। এর পরের অংশে আমি তোমাদেরকে আরো বেশি করে পড়িয়ে দেবো।